বাইরের দিক থেকে দেখলে এটা ককরোচ পার্টি ইস্যু, কিন্তু আসলে স্পেসিফিক্যালি বললে আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে মোদি ইন্ডিয়ান রাষ্ট্রটার কি কি ভেঙে ফেলছেন, কেন এই রাষ্ট্রটা ভেঙে পড়বে এখন ক্রমশ, সেইটা আর আমরা আর একটা ধাপ দেখাবো আজকে। আজকের প্রসঙ্গটা হলো বিচার ব্যবস্থাকে কিভাবে মোদি ভেঙে ফেলছে। এমনিতেই এই যে ককরোচ শব্দটা কোত্থেকে আসলো তা নিয়ে আগে কিছুটা বলছি, আজকে আরেকটু ডিটেল বলে দিই আপনাদেরকে। ককরোচ কথাটা উচ্চারণ করেছিল আদালতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি কাছে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে কিছু উকিল আবেদন নিয়ে গেছেন। আবেদনটা হলো যে পুলিশ অত্যাধিক বল প্রয়োগ করতেছে, এটার বিরুদ্ধে আপনি কোনো একটা পদক্ষেপ নেন, একটা প্রতিকারমূলক নির্দেশ দেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এর শুনানির সময় যেসব কথা বলেছেন তার ডিটেল ইন্ডিয়ান পত্রিকাগুলোতে ছাপা হয়েছে। আমাদের প্রথম আলোতে তাদের একটা কলকাতার প্রতিনিধিও আছে যে নিজেই এ নিয়ে একটা রিপোর্ট লিখেছে, যেটা ছাপা হয়েছে প্রথম আলোতে। সেখানে আছে এসব কথাবার্তাগুলা। প্রধান বিচারপতি সূর্যকান্ত তার নাম। তিনি বলছেন আমাদের সময় নষ্ট করবেন না, নিজেদেরও সময় নষ্ট করবেন না। মানে তুচ্ছ, এটা তুচ্ছ ঘটনা, এটা বলতে যাচ্ছেন। শেষে আরেকটা মারাত্মক মন্তব্য করেন উনি, এসব ভিডিও দেখার সময় নেই আমাদের। আন্দোলনের পক্ষের উকিল যখন সূর্যকান্তকে অনুরোধ করেন যে আপনি পুলিশের এই নির্মমতা, বল প্রয়োগের নির্মমতা আপনি দেখতে পারেন ভিডিওতে, তখন সেই কথা বলতেছে। এখানে পরিষ্কার করে কথা বলছে ওরা যে মুভমেন্টটা কি নিয়ে। যদিও মুভমেন্টের ভিতরে শুধু শিক্ষামন্ত্রী না, মোদিরও পদত্যাগ করতে হবে সে কথা আছে, কিন্তু কেন এই জিনিসটা আসলো, রুট কারণটা কি, সে সম্পর্কে আইনজীবীরা বলতেছে জাতীয় স্তরে প্রতিযোগিতামূলক নিট পরীক্ষার যথাযথ পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কার গুরুত্বপূর্ণ বিষয়। আদালত এগুলো শুনতে রাজি না। আইনজীবীরা বলেন যে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ভিডিও আমাদের কাছে আছে, এগুলো একটু দেখেন। ইন্টারেস্টেড না, এটা দেখার সময় নেই। এরপর একটা শব্দ আছে যেটা খুব ইন্টারেস্টিং, অনেক কিছু শব্দের অর্থ এর ঘটনাবিধিতে বেরিয়ে গেছে। প্রধান বিচারপতি বলেছিলেন আদালতকে এর মধ্যে টানবেন না। মানে আদালতকে টানবেন না মানে আমরা মোদির পক্ষের লোক, আমরা মোদির পক্ষে থেকেই সার্ভাইভ করতেছি, বেঁচে আছি, সমানে টেকা টুকা কামাইতেছি। আপনারা আমাকে টাইন না মোদির বিরুদ্ধে যদি দাঁড় করান, মোদির বিরুদ্ধে কথা বলতে যদি বাধ্য করেন, আমার তো চাকরি থাকেন না। আসলে বলতে যাচ্ছে বিচার বিভাগটাই থাকবে না। বিচার বিভাগটা থাকবে না, এটা তো শুরু হচ্ছে সেই ৭৬ সালে ইন্দিরা গান্ধীর আমলে, যখন ওনাকে সাজা দিয়েছে বলে, এক হাইকোর্ট সাজা দিয়েছে বলে ইন্দিরা গান্ধীকে, উনি জরুরি আইন জারি করে ওই সাজা যাতে তাকে না খাটতে হয় সেই ব্যবস্থা করছিলেন, এবং সেই সাজা আজও পর্যন্ত, মরার আগে পর্যন্ত উনি এই সাজা কাটেন। নির্বাচনে কারচুপি করার অভিযোগে তার নামে আদালত সাজা দিয়েছে, হাইকোর্টের রায়। সেই থেকে যে রায় না মেনে বিচার বিভাগকে ডুবানো শুরু করছে। বিচার বিভাগ মানে কি আসলে? আপনি রাষ্ট্রকে যদি ফাংশনাল রাখতে চান তাহলে একটা বিচার ব্যবস্থা রাখতে হবে। বিচার মানেই ন্যায় বিচার, ন্যায় বিচার ছাড়া, ইনসাফ ছাড়া আপনি বিচার করবেন মানে কি আসলে? তো ন্যায় বিচার কি কারণ? ইসলাম কায়েমের জন্য। ডেফিনেটলি ইসলামের নামে সেটা হবে হয়তো, বা না নিলেও হবে, কিন্তু কোশ্চেনটা কায়েমের প্রশ্ন না। প্রশ্নটা হলো আপনি যদি ন্যায় বিচার দিয়ে শুরু না করেন তাহলে সমাজ শুরুই হবে না। ওই আবার পুরনো কথাটা বলি আমি, যে তাইলে আপনি টাকা কামানো বাদ দিয়ে সবার আগে যেটা করতে হবে, বউ পোলাপান সবাই নিয়ে ডন বৈঠক করবেন। কারণ যার গায়ে বল বেশি সেই তো সঠিক, সেই তো তার সম্পত্তি, মেয়ে জামাই মানে মেয়ে বউ সব তো রক্ষা করতে পারবে সেই। কারণ গায়ে জোর না থাকলে তো হবে না। তাহলে গায়ে জোর না থাকলে যেহেতু হবে না, সমাজে যেহেতু বিচার নাই, তাহলে এখন ডন বৈঠক করেন,
এগুলা করেন, ভালো ভালো অস্ত্র চালানো শিখেন। কারণ যে গায়ে জোর বেশি সেই তো সঠিক, সেই তো সমাজে টিকবে, সেটা তো নিয়ে হয়ে যাবে, অর্থাৎ সমাজটা টিকবে না। সো ন্যায় বিচার জিনিসটা এরকম, এটা ন্যায় বিচার থেকে একটা সমাজ তৈরি হয়। সো বিচার যেখানে নাই সেটা আস্তে 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 এই সমাজটা চুস করে ধসে যাবে। ঠিক যেরকম ভাবে হয়েছিল হাসিনার আমলে। হাসিনা সব ফেলে যখন আউলায় ফেলাইছেন তার কোটার কথা বলে, রাজাকারের ছেলেরা পাবে না, মুক্তিযোদ্ধার ছেলেরা কোটা পাবে না তো কি রাজাকার ছেলেরা পাবে? পরে আবার বলতেছে না আমি তো রাজাকার বলি নাই, ওরাই নিজেরাই বলেছে আমরা রাজাকার। এগুলো বলে তো লাভ হয় নাই। সব যখন আউলায় গেছে তখন উনি গেছিলেন, তার ওবায়দুল হাসান তার পার্টির কর্মী, তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। বিচারপতি সহ যে 7 জনের পুরা প্যানেল, সেই প্যানেল দেখে এখন কোটাকে সব বাদ, 95% বাদ দিয়ে দিয়ে 5% কোটা রাখছে, এই ব্যবস্থা করছিল। কিন্তু ততদিনে হাত ছুটে গেছে ঘটনা পরিস্থিতি। ফলে শেখ হাসিনাও তার পকেটের কোর্টের ভিতরে গেছিল, তার পকেটে পুরে রাখা যে আদালত ছিল তার ভিতরে গেছিল পাচার জন্য, পারে নাই। তাহলে মূল জিনিসটা এখানে কি হচ্ছে কি আসলে, এই যে আদালত প্রত্যাখ্যান করলো, এটা দিয়ে বুঝাই দিল যে মোদিকে আমরা কিন্তু মোদির লোক। তাহলে মোদির লোক যদি আপনি হয়ে যান, তাহলে আপনি আরেকটা ইনস্টিটিউশনকে ধ্বংসায় দিলেন। রাষ্ট্রের আরেকটা অন্যতম অঙ্গ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ যদি নিশ্চিত না করতে পারে তাহলে সমস্যা টিকবে না। তাহলে মোদি শুধু ইলেকশন কমিশন শেষ করে না, বিচার বিভাগও শেষ করছে। এই প্রধান বিচারপতির এই বক্তব্যটা তার প্রমাণ। সে যে মোদির পক্ষে চলে গেছে। এই যে এর আগেও আমরা দেখেছি আরেক বিচারপতি শহরের একটা বিজেপির এমপি, অনেক টাকাওয়ালা, সে অনেক টাকা পয়সা খরচ করে বিদেশ থেকে একটা মোটরসাইকেল নিয়ে এসেছে, উঁচা, অনেক উঁচা, এরকম ভাবে ধরে চালাতে হয়। শহরের সব লোক খুব কৌতূহলের টাকা। প্রধান বিচারপতির খুব শখ হচ্ছে ওইরকম একটা মোটরসাইকেল চালানো। সে উনাকে বললে সে মোটরসাইকেল নিয়ে চালানো শুরু করছে শহরে। বুঝলেন, যেখানে সরকার প্রধান, যেটাকে আমরা নির্বাহী প্রধান বলি, নির্বাহী প্রধানের অফিসে কোন বিচারকের যাওয়াটা আচরণগত দিক থেকে নিষেধ। কেন? গেলে কি হবে? গেলে যেটা হবে, এখন আদালতে এই যে বসবেন আপনি বিচার করতে, একদল বলবে যে আপনি আমার কথা শুনলেন না। কেন? না আপনি তো প্রধানমন্ত্রীর লোক। প্রমাণ, এই যে প্রধানমন্ত্রী অফিসে গেছিলেন, ওখানে গিয়ে কি আলাপ হয়েছে আমরা তো জানি না। ওখানে নিশ্চয়ই বলা হয়েছে এই ধরনের কেস আপনি হ্যান্ডেল করবেন না। তাহলে আপনি তো প্রধানমন্ত্রীর লোক, তাহলে তো আপনি বিচারক না, আপনি তো বায়াস লোক, পক্ষপাতিত্ব করেন। এই কারণে নির্বাহী ক্ষমতা প্রধান যে ইউনুসের আমলে ইউনুস, তাদের অফিসে প্রধান বিচারপতি যায় না, যাবে না। প্রধান বিচারপতিরা পার্সোনালি বা বিচারপতিরা আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতেও যায় না। কেন? বিয়ে বাড়ি উপলক্ষ করে আত্মীয়তার উছিলা করে কতজন তার কাছে সুপারিশটি আসবে, এগুলো তো তার শোনা উচিত না। এই জন্য তাদের সমাজ আলাদা হতে হয়, খুব ছোট্ট করতে হয় পার্সোনাল লাইফটাকে, যাতে ইনফ্লুয়েন্স কোন ধরনের না আসে। তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই পেশাটার এই ধরনের বাধ্যবাধকতা আছে। সেখানে উনি চলে গেছেন বিজেপির এমপির মোটরসাইকেল চালাইতে। বুঝেন তাহলে কি হবে? সে কিন্তু আবার দেশের লোক না, তার বাপ দাদাও হাইকোর্টের বিচারপতি ছিল। তাহলে বুঝতে পারতেছেন মোদি আমলে কিভাবে বিচার বিভাগটা আস্তে আস্তে মোদির পকেটে ঢুকছে। ওকে, এখন তাহলে এটা শেষ হবে কি করে? অলরেডি এটা নিয়ে একটা তর্ক শুরু হয়েছে। কেউ বলতেছে এটা কিচ্ছু হবে না, কেউ বলতেছে ইন্ডিয়ানরা পারবে না, এটা ইন্ডিয়ানরা পারবে না, কেউ বলতেছে না এটা একদম মোদির ক্ষমতাচ্যুতি পর্যন্ত যাবে। এটা জেনজির আলাপ শুরু হয়েছে, জেনজিরা সব করতে পারে। অ্যাকচুয়ালি কি হবে, আমি একদিন পর্যন্ত যা যা কিছু বলেছি আমি কখনোই বলি নাই পরিষ্কার করেও বলি নাই, আবছা করেও বলি নাই যে এই মুভমেন্টটা মোদির পতন হয়ে যাবে। কারণ এটা বলার মতন অবস্থা এখন হয় নাই। কিন্তু এইটা যে অনেক দূর যাবে এটা বলা যায়, কারণ এই যে একটা একটা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভাঙতে শুরু করবে। নির্বাচন কমিশনে গেছে, বিচার বিভাগ গেছে, এরপরে পুলিশ বাহিনী যাবে,
একটা একটা করে প্রতিষ্ঠান যখন ধসে পড়বে, তখন এগুলো হচ্ছে সাইন। এখন একটা বড় সাইন, চিহ্ন কথা বলে আজকে প্রসঙ্গ শেষ করব। বড় প্রসঙ্গটা হলো এই, কেউ কেউ ঠাট্টা করে করেছে মোদি আর অমিত শাহের মধ্যে ভীষণ ঝগড়ার তর্ক, মারামারি করতেছে তারা। এআই দিয়ে আপনি ওটা ছবি বানাতেই পারেন, ওটা ভিডিও ছেড়ে দিচ্ছে, মজা করে ছাড়ছে ডেফিনেটলি, কিন্তু এর মধ্যে একটা সিগনিফিকেন্স আছে। তার মানে ইন্টারনাল যদি ঝগড়া লাগে, আইদার মোদি অমিতের মধ্যে, অথবা বিজেপি আর এস এর মধ্যে, অথবা এর বড় দিকটা বলে দিই আমি, যেহেতু ইন্ডিয়ান রাজনীতি কিন্তু সংসদ কেন্দ্রিক, কেন্দ্রীয় সংসদ বা রাজ্য সংসদ, সেই প্রেক্ষিতে বলছি, যখন দেখবেন মোদির কেন্দ্রীয় সংসদের দলের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, কথা কথা, যদি দেখেন একটা ভাগ হয়েছে, ছোট্ট ভাগ হচ্ছে বা দুই ভাগ হচ্ছে, তাহলে বুঝবেন হ্যাঁ মোদি পড়ে যাওয়ার দিকে যাবে এটা। কারণ ইন্ডিয়ান রাজনীতি সংসদ কেন্দ্রিক, এইটা একটা বড় সিমটম যে সংসদের ভিতরে কোনো না কোনো কারণে এটা দ্বিবিভাগ হয়ে যাচ্ছে কিনা। ডেফিনেটলি আমাদের দেশের মতন রাজনৈতিক আন্দোলন, রাস্তা রাস্তায় ফাটাফাটি, মারামারি, হত্যা, 1400+ হত্যা, এরকম দিকে যাওয়া ইন্ডিয়ান মুরুদ নাই, ডেফিনেটলি নাই, ইন্ডিয়ান অভ্যাস তো নাই। গত বোধহয় 47 সালের পর থেকে এই পর্যন্ত কখনো ইন্ডিয়ান কোনো গভর্নমেন্ট এরকম পড়ে নাই, সরকার আন্দোলনের মুখে নিজে পদত্যাগ করে চলে গেছে। কিন্তু আন্দোলনের লোকেরা বিজয় হয়ে যে অর্থে বিপ্লবী অভ্যুত্থান বলে না, এরকম হয় নাই। ওই শেষ বেলা দেখা যাচ্ছে দলের একটা অংশ চলে গেছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, মানে জিনিসটা লিগ্যাল ফ্রেমের মধ্যেই থেকে গেছে। গণ অভ্যুত্থান, বিপ্লব জাতীয় ঘটনা ইন্ডিয়াতে হয় নাই, হয় না। সো সিমটম, এটা একটা বড় সিমটম বলে আমি মনে করি। যদি হয় কখনো, তখন আপনারা কম বেশি নিশ্চিত থাকবেন, তার আগে পর্যন্ত দ্রুত হবেন না। কিন্তু আবার দ্রুত এটা শেষ হয়ে যাবে তাও মনে হয় না, কারণ এই সময়টা পার হয়ে যাচ্ছে। মোদির জন্য শুরুর দিকে সুযোগ ছিল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন, শিক্ষামন্ত্রীকে বদলে দেওয়া, পদত্যাগ করে দেওয়া। কিন্তু মোদির অসুবিধা হলো এই শিক্ষামন্ত্রীকে দিয়ে আসে এই নিট বা ডাক্তারি পরীক্ষায় এন্ট্রি পরীক্ষা, বা আপনার সরকারি চাকরিতে ঢোকার পরীক্ষা, আমাদের বিসিএস এর মতন, এগুলোর রেজাল্ট, প্রশ্ন ফাঁস করে দেওয়াটা, এটা অর্গানাইজড। এটাও মোদির আরেকটা পদক্ষেপ। সে ক্রমশ আমরা যারা হিন্দুত্ববাদী, আমরা যারা আরএসএস বিজেপির লোক, তার আলাদা গোষ্ঠী, যেমন অলরেডি একটা শুরু হয়েছে। বেশিরভাগ আন্দোলনকারীদেরকে পুলিশ জিজ্ঞেস করতেছে তুমি হিন্দু না মুসলমান, যদি হিন্দু হও তাহলে মাপ, মুসলমান হলে তো তার কথাই নেই। তার মানে মোদি একটা ল্যাঙ্গুয়েজ বুঝে, হিন্দুত্ববাদী, ও হিন্দুত্ববাদী ল্যাঙ্গুয়েজের ফ্রেমে এটা আনতে চাচ্ছে। তার এই জিনিসটা শুরু হয়েছে আজকের থেকে। এই সিমটম গুলোর দিকে খেয়াল রাখেন, তাহলে হবে, কিন্তু দ্রুত কনক্লুশনে যাওয়ার মতন অবস্থা হয় না। তবে ডেফিনেটলি এটা ইন্ডিয়ান রাষ্ট্রকে দুর্বল করবে, আরো ভেঙে পড়ার দিকে ক্রমশ টেনে নিয়ে যাবে, এই ব্যাপারে কোন সন্দেহ। তবে এই যে বিচার বিভাগের যে আচরণটা, এইটা একটা বিরাট ক্ষতি, বিরাট ক্ষত, এইটা বহুদূর যাবে। এটা বড়জোর ইমিডিয়েটলি কি হবে, ইমিডিয়েটলি করবে আপনি সমস্ত সুপ্রিম কোর্টের টপ 5-7টা বিচারককে পদত্যাগ করে দিবেন, দিয়ে এটাকে সামলানোর চেষ্টা করবেন। তাতে কি, যে বদনামটা হয়ে গেছে আপনার বায়াসড মোদির দিকে, এইটা ঘুচাবেন কি দিয়ে? এইটাই সিমটম দিচ্ছে যে রাষ্ট্রটাকে পুরোটা ভেঙে ফেলা ছাড়া এইটার কোনো প্রতিকার নেই। থ্যাংক ইউ।